অষ্টম শ্রেণীর বন্ধুরা, তোমাদের স্বাগত। এখন আমি তোমাদের আসল এবং মুনাফা সংক্রান্ত একটি অঙ্ক নিয়ে কথা বলবো। মনে করো তোমাদের মূল পাঠ্য বইয়ের 13 নম্বর পৃষ্ঠায় একটি অঙ্ক দেওয়া আছে উদাহরণে। সেটা হচ্ছে উদাহরণ 3। আমি এখানে সেটা কপি করে নিয়েছি। উদাহরণ 3, সেখানে বলা হয়েছে রমেশ সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন? এবং আরেকটি প্রশ্ন হলো, মুনাফা আসল কত হবে? আমাদেরকে এই অঙ্কটি করতে যাওয়ার শুরুতে খুব সতর্কতার সাথে অঙ্কটি করতে হবে এবং কোশ্চেনটার মধ্যেই কিন্তু অঙ্কের উত্তর দেওয়া আছে। রমেশ সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন। আমরা খুব পরিষ্কারভাবে বুঝে গেলাম যে উনি ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং উনি কি ঠিক করলেন? ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। যদি ব্যাংক থেকে 6 বছর টাকা না উঠান তাহলে কি হবে? এই 6 বছরে ব্যাংকে তার যে পরিমাণ মুনাফা হবে সেই মুনাফাটা ব্যাংকে জমা হতে থাকবে। এখন কোশ্চেন হচ্ছে, ব্যাংক তাকে কত পার্সেন্ট হারে মুনাফা বা সুদ দিচ্ছে? ব্যাংকে বার্ষিক মুনাফা হচ্ছে 10%। অর্থাৎ যদি 100 টাকা ব্যাংকে জমা রাখে সে, তাহলে 1 বছর পর তাকে 10 টাকা ব্যাংক মুনাফা দিবে। বলা হচ্ছে 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন। এই যে 6 বছরে যে তিনি মুনাফা পাবেন কত টাকার উপর? ওই যে 5,000 টাকা উনি ব্যাংকে জমা রাখলেন, এই 5,000 টাকার উপরে উনি ব্যাংকে মুনাফা পাবেন এবং সেটা 6 বছরে। তাহলে প্রথম প্রশ্ন হলো, এই 6 বছরে তিনি কত মুনাফা পাবেন? প্রথম এই প্রশ্নটার উত্তর যদি আমরা খুঁজতে চেষ্টা করি, এটা তোমাদের বইয়ে উদাহরণে করে দেওয়া আছে, কিন্তু বোঝার সুবিধার জন্য আমি এখানে অঙ্কটা নিয়ে কথা বলছি। মনে করো 10% হার সুদে তাকে অথবা মুনাফা দিচ্ছে তাকে। মুনাফা বলতে আসলে বোঝায় আমি যে টাকা জমা রাখি সে টাকায় যে লাভটা হয় সে লাভ অথবা ব্যাংকের হিসাবে বলা হয়, লাভটাকে ব্যাংকের হিসাবে বলা হয় সুদ অথবা মুনাফা। তো এখানে আমাদেরকে যেটা দেয়া আছে সেটা হচ্ছে যে রমেশ সাহেব 5,000 টাকা জমা রাখছেন এবং 10% হারে তাকে মুনাফা দিচ্ছে। দ্যাট মিন্স উনি যদি 100 টাকা ব্যাংকে জমা রাখেন, 100 টাকা জমা রাখলে 1 বছরে উনি মুনাফা পান, সমান সমান 10 টাকা। ভালো কথা। যদি উনি 100 টাকা না রেখে, আমরা যদি একটু ঐকিক নিয়মে এই অঙ্কটা বোঝার চেষ্টা করি, 100 টাকা জমা না রেখে যদি উনি 1 টাকা জমা রাখেন, তাহলে পরে 1 টাকায় 1 বছরের মুনাফা সমান সমান, একটু হিসাব করে দেখো এখানে, 100 টাকা যদি কেউ ব্যাংকে জমা রাখে তাহলে সে যে কয় টাকা ব্যাংক থেকে মুনাফা পাবে, 1 টাকা জমা রাখলে সে মুনাফা কিন্তু 100 টাকার থেকে কম হবে। মানে 100 টাকায় যে মুনাফা পাবে 1 টাকায় তার থেকে কম মুনাফা পাবে। যখনই এরকম কম বুঝাবে সেন্সটা, তখন আমরা এখানে কি করব? এখানে এই 10কে এই 100 দিয়ে ভাগ করব। এত টাকা কি বললাম? 100 টাকায় যে মুনাফা পাবে 1 টাকায় তার থেকে মুনাফা কম পাবে। এই জন্য আমরা করলাম কি, 10কে 100 দিয়ে ভাগ করলাম। যদি এটা বেশি বুঝাতো, 1 টাকায় যদি সে বেশি মুনাফা পেত, তাহলে আমি এখানে 10-এর সাথে 100 গুণ করতাম। ওকে, এবার আমরা 5,000 টাকার হিসাবে যাই। সে যদি 5,000 টাকা, যেহেতু 5,000 টাকা ব্যাংকে জমা রাখতেছে, 5,000 টাকা ব্যাংকে যদি জমা রাখে তাহলে 1 বছরে মুনাফা পাবে সমান সমান, একটু খেয়াল করে দেখো। এবার আমরা ঐকিক নিয়মের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে উপরের লিঙ্কটার সাথে পরেরটাকে মিলাতে হয়। তাহলে 100 টাকায় যে মুনাফা পাবে 1 টাকায় তার থেকে কম মুনাফা পাবে। এবার 1 টাকার সাথে আমি 5,000 টাকাকে কম্পেয়ার করব বা তুলনা করব। 1 টাকায় যে মুনাফা পাবে বা লাভ পাবে, 5,000 টাকায় তার থেকে বেশি মুনাফা পাবে, তাই তো? 1,000 টাকায়, সরি, 1 টাকায় যদি 1 টাকায় যে মুনাফাই পাক, 5,000 টাকা যদি জমা রাখে তাহলে 5,000 টাকায় মুনাফাটা বেশি পাবে। এই জন্য আমার এইখানে যে সংখ্যাটা এই যে আগে থেকে আছে 10/100, এইটার সাথে এই 5,000টা যে এখানে গুণ হবে।
কি বললাম, 1 টাকার মুনাফার থেকে 5,000 টাকার মুনাফা বেশি, এই জন্যে 5,000 যে ওইখানে গুণ হলো। ওকে, এখন কোশ্চেনটা ছিল উনি 6 বছরের মধ্যে কোনো মুনাফা তুলবে না, তাহলে এই 5,000 টাকায় আমি 5,000 কিন্তু এখানে পরিবর্তন করে নেয়। সো এই 5,000 টাকায় এখানে কোনো ইফেক্ট ফেলবে না। 5,000 টাকায় জমা রাখলে কি হবে, সে 6 বছরের জন্য জমা রাখে, তাহলে 6 বছরে তার মুনাফা হবে সমান সমান, আমি একটু এখানে কাছাকাছি এনে এটাকে লিখে নিই, গুণ 5,000। একটু খেয়াল করে দেখো, এখানে 1 বছরের যদি মুনাফা যে কয় টাকাই পাক, 1 বছরের চেয়ে 6 বছরের মুনাফা তার থেকে 1 বছরের যে মুনাফা পাবে 6 বছরের তার থেকে মুনাফা বেশি হবে, এই জন্যে ওই 6টা যে এখানে গুণ হয়ে গেল। বাস আমি কি পেয়ে গেলাম, 5,000 টাকায় 6 বছরের মুনাফা আমি এইখানে এই যে এই জায়গাটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি, এই জায়গাটার মধ্যে আমরা 5,000 টাকার 6 বছরের মুনাফা পেয়ে যাচ্ছি। আমরা এখানে অঙ্কটা যদি এখন কাটাকাটি করে ছোট করে ফেলি, এই শূন্য যদি কাটি, এই শূন্যটা আর এই শূন্যটা যদি কাটি, তাহলে এবার আমার থাকে কি, থাকে হচ্ছে 5 6 30, 5 6 30, দ্যাট ইজ 30,000 টাকা, সরি 3,000 টাকা। দ্যাট ইজ সে কি হচ্ছে, আমরা এখানে করলাম যে 5,000 টাকায় তার মুনাফা 6 বছরের মোট মুনাফা সমান সমান কত, আমরা এই যে বের করছি এখানে, দ্যাট ইজ 3,000 টাকা। এইটাই আমার অঙ্কটার প্রথম উত্তর। আমরা যদি একটু কোশ্চেনটা দেখার চেষ্টা করি, দ্যাট ইজ একটু উপরে উঠি, সেটা হচ্ছে এই যে 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন, মানে কত টাকা মুনাফা পাবেন, তিনি মুনাফা পাবেন ওই 3,000 টাকা। তারপরে প্রশ্নটা হলো যে মুনাফা আসল কত হবে, কোন সময়, এই 6 বছর পরের কথা বলা হচ্ছে, যে 6 বছর পরে তার মুনাফা এবং আসল কত হবে। এবার মুনাফা আসল বলতে কি বোঝায়, মুনাফা আসল মানে হচ্ছে, মুনাফা আসল আমরা যদি এখানে একটু লিখি যে মুনাফা আসল, এই কথাটার মানে হচ্ছে যে মুনাফা যোগ আসল, সেটাকে আমরা বলি মুনাফা আসল। তাহলে মুনাফা আমরা দেখলাম যে তার 3,000 টাকা হয়েছে, আর সে জমা দিছিল 5,000 টাকা, তাহলে মুনাফা আসল মিলায়ে আমার হচ্ছে সমান সমান 5 আর 3 8,000 টাকা। দ্যাট ইজ সে যদি 6 বছর পরে ওই টাকাটা তোলে, অথবা 6 বছর পরে আমি তার ব্যাংকের হিসাবটা দেখতে যাই, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো তার ব্যাংকে মোট মুনাফা এবং আসল দিয়ে হবে 8,000 টাকা। তাহলে আমি উত্তরটা লিখবো কি, উত্তরটা হচ্ছে মোট মুনাফা সমান সমান 3,000 টাকা এবং মুনাফা আসল সমান 8,000 টাকা। এইটাই উত্তর এই অঙ্কটা। এখন আমরা এটা দিয়ে যদি মুনাফা আসলের জন্য আমরা একটা ফর্মুলা বানানোর চেষ্টা করি, যেটা তোমাদের বইয়ে দেখানো হয়েছে, সেই ফর্মুলাটা যদি আমরা বানানোর চেষ্টা করি, তাহলে এই যে এই জায়গা থেকে অঙ্কটার ফর্মুলা করা হয়েছে, দ্যাট ইজ এই 5,000 হচ্ছে তার মুনাফা, সরি 5,000 টাকা হচ্ছে তার ব্যাংকে জমা দেওয়া, এটা হচ্ছে সুদের হার 10/100, মানে 100 টাকায় 10 টাকা সুদ পায়, আর এই 6টা হচ্ছে সময়, কত সময়ের জন্য ব্যাংকে টাকা রাখছে, যেটাকে আমরা সময়কাল বলি। তাহলে পরে এইখানে দেখো, এটা যদি আমি মোট যে টাকা জমা দিছে সেটাকে যদি আমরা ইংরেজিতে এটাকে বলা হয় প্রিন্সিপাল অথবা মূলধন, মূলধনটাকে যদি আমি পি দিয়ে ডিনোট করি, অথবা পি দিয়ে মনে করি যে মূলধনটা হলো পি, আর সুদের হারটা বা মুনাফার হারটাকে যদি আমরা আর ধরি, আর এই সময়টাকে যদি আমি টি ধরি, তাহলে আমাদের এখানে ফর্মুলাটা দাঁড়াচ্ছে কি, মুনাফার জন্য ফর্মুলাটা দাঁড়াচ্ছে পি আর টি, এবং পি আর টি এর মধ্যে এখানে গুণ বোঝাচ্ছে। তাহলে পরে আমরা লিখব যে
মুনাফা, দ্যাট ইজ মুনাফা মানে যেটাকে আমরা সুদ বলি, তাহলে সুদ বা মুনাফাটাকে যদি আমি মুনাফাকে যদি আমরা ইংরেজিতে আই ধরি, দ্যাট ইজ ইন্টারেস্ট, তারপরে মূলধনকে যদি আমি পি ধরি, আর যদি সুদের হার, দ্যাট ইজ মুনাফার হারকে যদি আমরা আর ধরি, আর কি, আর হচ্ছে সময়কাল এটাকে যদি আমরা টি ধরি, তাহলে আমাদের উপরে এই যে অঙ্কটা ছিল, যেখানে আমরা এখানে দেখলাম যে মুনাফা, দ্যাট ইজ আই ইকুয়ালস টু, এখানে হচ্ছে পি আর টি। তাহলে আমরা এই জায়গাতে লিখব যে দিস ইজ, সূত্রটা লিখি এখন, ইন্টারেস্ট দ্যাট ইজ আই ইকুয়ালস টু পি আর টি। সো এইটাই কিন্তু আমাদের চূড়ান্তভাবে মুনাফা নির্ণয়ের জন্য সূত্র। সুতরাং আমরা এই অঙ্কটা এত বড় না করে আমরা এই অঙ্কটাকে এই ফর্মুলা দিয়ে আমরা এখানে মূলধন, এখানে সুদের হার আর এখানে সময়কাল দিলে আমরা মুনাফাটা পেয়ে যাচ্ছি। এখন আসি যে আমরা মুনাফা আসলটাকে যদি বের করতে চাই, আমরা মনে করো মুনাফা আসল বের করতে চাই, তাহলে কি হবে? মুনাফা আসল, এইটার জন্য সূত্রটা হবে হচ্ছে মুনাফা এবং আসল এই দুইটাকে মিলায় টোটাল পরিমাণ মানে মোট টাকার অঙ্ক, যেটাকে আমরা অ্যামাউন্ট বলে থাকি ইংরেজিতে। মনে করো অ্যামাউন্ট মানে টাকার পরিমাণ, সেটাকে আমরা যদি বড় হাতের এ দিয়ে ধরি, তাহলে এই এ ইকুয়ালস টু কি হচ্ছে? এ ইকুয়ালস টু হলো, আমরা এখানে এই যে জায়গাতে মুনাফা আসলটা কেমনে বের করছিলাম? আমরা বের করছিলাম হচ্ছে প্রথমে এখানে তার যে ইন্টারেস্ট জমা দেওয়া ছিল সেই ইন্টারেস্ট, আর হচ্ছে যে টাকা সে জমা দিয়েছিল দ্যাট ইজ মূলধন, এই দুইটা মিলায়ে তার কিন্তু মোট টাকার পরিমাণ, দ্যাট ইজ মুনাফা আসল। তাহলে এ হচ্ছে কি? এ সমান সমান আই মানে হলো পি আর টি প্লাস এখানে প্রিন্সিপাল পি, দ্যাট ইজ এই জায়গা থেকে তাহলে কি হচ্ছে? আমরা যদি পি কমন নিলে এইখান থেকে থাকে আর টি প্লাস এখানে থাকে একটা ওয়ান। সো এইটাই কিন্তু ফর্মুলা। এটাকে একটু দেখতে সুন্দর লাগার জন্য আমরা এটাকে লিখতে পারি যে অ্যামাউন্ট এ ইকুয়ালস টু পি ইন্টু ওয়ান প্লাস আর টি। সো এটাই হচ্ছে আমাদের মুনাফা আসল নির্ণয়ের জন্য সূত্র। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।